আমি দীর্ঘদিন যাবৎ পরিবেশ কর্মী ছিলাম না, আমি এখনো পরিবেশ কর্মী আছি এবং সবসময় পরিবেশ কর্মী থাকবো। এই পরিচয়ে ব্যত্যয় ঘটার কোনো কারণ নেই। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা হচ্ছে কৃষি, মানুষের খাদ্য নিরাপত্তা আর প্রাণ প্রকৃতি। সবগুলোই একসাথে জড়িত এবং রাষ্ট্রের প্রাথমিক কর্তব্য হচ্ছে মানুষকে খাদ্য নিরাপত্তা দেয়া, পরিবেশকে সংরক্ষণ করা এবং কৃষকের স্বার্থ রক্ষা করা। আমরা প্রায় সময় দেখি পরিবেশের বিতর্কটা যদি, তবে এবং কিন্তুর মধ্যে হয়ে যায়। যেমন ধরেন, উন্নয়নও লাগবে, পরিবেশও লাগবে, কিন্তু উন্নয়নও লাগবে। যদি উন্নয়ন করতে পরিবেশের একটু ক্ষতি করতে হয় তাহলে সেটা গ্রহণযোগ্য। তো পরিবেশের সংরক্ষণটা আমাদের যতক্ষণ পর্যন্ত যদি আর কিন্তু থেকে বের না হবে, এইটাকে আমরা মেইন স্ট্রিমে আনতে না পারবো, সেটা কেবল যে রাষ্ট্রীয় ক্ষেত্রে তা না, ওটা কিন্তু ব্যক্তি ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা ব্যক্তি হিসাবে যার যার কনজামশন প্যাটার্নের দিকে নিজেদেরও একটু তাকানোর দরকার, যার যার লাইফস্টাইলের দিকেও নিজেদের একটু তাকানোর দরকার। খুব ছোট একটা উদাহরণ দিই, এই উদাহরণটা আজকাল যেখানে যাই সেখানেই দেই। যেমন ধরেন, দুপুরবেলা 2টা বাজে, এখন এতগুলো স্যান্ডেলিয়ারের বাতির নিচে আমরা বসে বসে মিটিং করছি। ওইদিকে লোডশেডিং হলে আবার আমরা কমপ্লেন করব। আমরা নিজেরা জানি যে বাংলাদেশ সরকার নিজস্ব গ্যাসের মজুদ আমাদের প্রায় ফুরিয়ে আসছে এবং বিদ্যুৎ উৎপাদন করতে গেলে আমাদেরকে আমদানি নির্ভরই হতে হচ্ছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা রিনিউয়েবল, সোলার এগুলোতে মানে বেশ উল্লেখযোগ্য পরিমাণে যেতে না পারছি। তো ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সব জায়গাতেই আমি মনে করি যে কনজামশন প্যাটার্নটা এবং পরিবেশের বিষয়টা ইফ, বাট, হাউএভার এগুলো থেকে মুক্ত করে এটাকে মেইন স্ট্রিমে আনাটা জরুরি। একটু প্রাণ প্রকৃতির কথা বলি। খুব তো জরুরি যে আমাদের টেবিলের মধ্যে খাওয়া পৌঁছাবে, সকলের প্লেটে খাওয়া পৌঁছাবে, কিন্তু কেবল অনেক পরিমাণে খাদ্য পৌঁছালেই তো হলো না, খাদ্যের মানটা নিয়েও আমাদেরকে চিন্তা করতে হবে। একটু আগে যে কথাগুলো শুনলাম বা যে কথাগুলো আমরা জানি, মাইক্রোপ্লাস্টিকের কথা জানি, আমরা লিচিংয়ের কথা জানি, আমরা শিল্প দূষণের কথা জানি, কিন্তু ধরেন একটা শিল্প প্রতিষ্ঠান প্রচণ্ড দূষণ করছে, সেখানে 1000 শ্রমিক কাজ করছে, ওই শিল্প প্রতিষ্ঠানকে বারবার নোটিশ দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করা হচ্ছে, আদালতের নির্দেশ আছে, তাকে যখন আমরা বন্ধ করতে যাব পরিবেশ অধিদপ্তর, তখন কিন্তু একটা প্রচণ্ড বিতর্ক সামনে নিয়ে আসা হবে, সেটা গণমাধ্যমও কিন্তু আনবে, যে 1000 মানুষের কর্মসংস্থান হুমকির মুখে পড়ছে। আবারও আমি সেই বাট এবং ইফের মধ্যে গিয়ে পড়লাম। খুব সাধারণ একটা উদাহরণ দিই। আমাদের বড় বড় কিছু শিল্প প্রতিষ্ঠান আছে, আমরা জানি যে এরা আমাদের নদীগুলো দূষণ করছে, বহুবার বলার পরেও, স্থানান্তরের পরেও, সরকারের পক্ষ থেকে জায়গা দিয়ে, সরকারের পক্ষ থেকে আমরা আমাদের সময়ের আগে পরিবেশ নিয়ন্ত্রণের ব্যবস্থা করে দিয়েও কিন্তু তাদেরকে দিয়ে ইটিপি চালু করে বিষয়টাকে অ্যাড্রেস করা যাচ্ছে না। হ্যাঁ, তাহলে সেখানে আমাদের এখন যদি আমরা বলি সেই নদীর, তারা এখানে ধরেন 20,000 লোকের কর্মসংস্থান হচ্ছে, তাহলে আমি একটু জানতে চাই যে বুড়িগঙ্গার উপর নির্ভরশীল জনগোষ্ঠীর সংখ্যা কত, আমাদের ধলেশ্বরীর উপর নির্ভরশীল জনগোষ্ঠীর সংখ্যা কত, বংশীর উপর নির্ভরশীল জনগোষ্ঠীর সংখ্যা কত। আমরা এখন ঢাকা শহরের মানুষের পানি খাওয়ানোর জন্য যাচ্ছি হচ্ছে মেঘনা নদীতে। এখন আবার মেঘনা নদীকে দূষণমুক্ত রাখতে আলাদা করে টাস্ক ফোর্স করতে হচ্ছে, কারণ ওখানে ইকোনমিক জোন হয়েছে, ওখানে বালু উত্তোলন ক্রমাগত চলছে। ফলে আমাদের ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় পর্যায়ে সব জায়গাটাতেই পরিবেশটাকে আসলে মেইন স্ট্রিমে আনতে হবে এবং পরিবেশ অধিদপ্তরকে আর পরিবেশ মন্ত্রণালয়কে না বলার একটা অধিকার দিতে হবে। এই উন্নয়নকে আমরা হ্যাঁ বলতে পারছি না, এই প্রকল্পকে আমরা হ্যাঁ বলতে পারছি না, এই না শুনবার মানসিকতাও কিন্তু আমাদের সকলের মধ্যে আসতে হবে। আমরা কেবল সবসময় হ্যাঁ বলে গেলাম যে এটা এই পরিবেশে একটু ক্ষতি করবে, কিন্তু 100টা শর্ত দিয়ে আমরা অনুমোদন দিয়ে দিলাম, এটা কিন্তু সমস্যার সমাধান করছে না। আজকের ইস্যুতে একটু আসি।
যেহেতু আমি সবসময় পরিবেশ করেছি, বালু উত্তোলনের বিরুদ্ধে লড়াই করেছি, পাথর উত্তোলনের বিরুদ্ধে লড়াই করেছি, কৃষি জমি রক্ষায় লড়াই করেছি, এখনো পর্যন্ত এই সংক্রান্ত প্রচুর অভিযোগ আমাকে প্রতিনিয়ত নিতে হয়, কিন্তু এইগুলোর অনেকগুলোই এখন আর সরাসরি আমার মন্ত্রণালয়ের এখতিয়ারে নয়। যেমন ধরেন কৃষি জমি সুরক্ষাটা কৃষি মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বালু উত্তোলন ভূমি মন্ত্রণালয়, পাথর উত্তোলন খনিজ সম্পদ মন্ত্রণালয়, কিন্তু সরকারে থাকলে এই কথাটা বলা যায় না বা বলা উচিত না যে এগুলো আমার মন্ত্রণালয় না বলে আমি দেখব না। তো আমার কাছে যত অভিযোগ আসে সবগুলি আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানোর চেষ্টা করি, তাদের সাথে কথা বলে এগিয়ে নেওয়ার চেষ্টা করি। এই কয়দিন একটা অভিযোগ খুব বেশি করে আসলো, সেটা হচ্ছে কৃষি জমির উপরিভাগ থেকে মাটি সরিয়ে নেওয়া। কেন সরিয়ে নেওয়া হচ্ছে এটার উত্তরও আগের একজন বক্তা বলেছেন, ইট ভাটাতে সেই মাটি বিক্রি করবে। এখন একজন কৃষক এমন হয়েছে যে তার পেঁয়াজ লাগিয়েছে, পেঁয়াজের কলি হয়েছে, সে রাতে ঘুমাতে গেছে, সকালবেলা উঠে দেখে পেঁয়াজের কলি সহ মাটি তার জমি থেকে নিয়ে চলে গেছে। সাতকানিয়া বলে একটা জায়গা আছে, সেখানে 40 ফিট গভীর করে কৃষি জমির মাটি কাটা হচ্ছে ইটভাটায় সরবরাহ করার জন্য। এইগুলো আসলে দস্যুপনা একদম অনেক বেশি সংগঠিত হয়ে গেছে, এত বেশি সংগঠিত হয়ে গেছে যে আমরা অনেক কটা মন্ত্রণালয় একসাথে কাজ করে বেশ বেগ পেয়ে তাদেরকে এক পর্যায়ে গিয়ে আমরা সামলাতে পেরেছি। কারণ আমরা দিনের বেলা যদি এনফোর্সমেন্ট করি, ওরা রাতের বেলা এই কাজগুলো করে। তো আমাদেরকে তাহলে এখন ইটের বিকল্প ভাবতে হবে। এই ইটের বিকল্প নিয়ে কথা বলা হচ্ছে 2012 সাল থেকে। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হলো, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হলো। তারপরে আমি যখন দায়িত্ব নিলাম, আমি খুশি মনে বললাম যে 2005 সালের পরে আমরা আর ইট বানাবো না। এবার কাজ করতে গিয়ে দেখি যেটার কোনো কাজই আসলে শুরু হয় নাই। যেটার কোনো কাজই শুরু হয় নাই সেটাতে আপনি তো যে টার্গেট অষ্টম পঞ্চবার্ষিকীতে দেওয়া হয়েছে সেটা মিট করতে পারবেন না। তারপর এখন আমরা একটা অনুপাত করার চেষ্টা করছি যে এই বছর আমরা বেসরকারি কাজে কতটুকুনে ব্লকের ব্যবহার বাধ্যতামূলক করব, আর সরকারি কাজে 100% আসতে পারি কিনা বিভিন্ন অধিদপ্তর এটা দেখব। আমরা যদি বলি যে আমরা ইট প্রস্তুত করব না, সেটা বলাই যায়, কিন্তু বাজারে তো ইটের চাহিদা আছে, আমাকে তো সেখানে বিকল্প দিতে হবে। ঠিক যেভাবে আমরা প্লাস্টিক এবং পলিথিন ব্যাগের ব্যাপারে কথা বলছি, তো আমাদেরকে ইট ভাটার এই আগ্রাসন থেকে আমাদের কৃষি জমি বাঁচাতেই হবে। এখন আমরা কৃষি জমি ইটভাটাতে আমরা বায়ু দূষণের অভিযোগ করি, কিন্তু বায়ু দূষণের চেয়ে আরো অনেক বেশি মারাত্মক হচ্ছে ইটভাটা যেভাবে করে কৃষি জমিকে ধ্বংস করছে। কারণ এই টপ সয়েল একবার নষ্ট হয়ে গেলে 70 থেকে 100 বছরে আপনি এই টপ সয়েল আর ফিরিয়ে আনতে পারবেন না। কৃষি জমির উর্বরতার কথা বলি, সয়েল রিসার্চ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট যেটা আছে সরকারি, তারা কিন্তু 2টা পরিসংখ্যান দিয়েছে যে এখন যেভাবে করে কৃষি জমি অন্য কাজে ব্যবহৃত হচ্ছে, অকৃষি কাজে ব্যবহৃত হচ্ছে, এই ধারা চলতে থাকলে 2070 সাল নাগাদ বাংলাদেশে আর কোনো কৃষি জমি থাকবে না। আর পরিবেশ অধিদপ্তরের মত অনুযায়ী এটা হচ্ছে 2050 সাল। আরেকটা হচ্ছে আবারও SRDI এর আরেকটা পরিসংখ্যান বলি, তারা বলেছে যে বাংলাদেশের জমির প্রায় 78% মারাত্মকভাবে অপুষ্টিতে ভুগছে বা বিষাক্ত হয়ে গেছে। যদি FAOর কথা বলি, আমরা এখানে 2জন কর্পোরেট প্রতিনিধির বক্তব্য শুনেছি, যদি FAOর কথা বলি, FAO এবং অন্যান্য কৃষি সংক্রান্ত যে গ্রহণযোগ্য পরিসংখ্যানগুলো দিয়ে থাকে, রিসার্চগুলো করে থাকে, তাদের বক্তব্য হচ্ছে বাংলাদেশে 1 হেক্টরে যেই পরিমাণ পেস্টিসাইড ব্যবহার করার কথা তার চেয়ে অনেক বেশি পেস্টিসাইড ব্যবহৃত হচ্ছে। 1 হেক্টরে যেই পরিমাণ সার ব্যবহার করার কথা তার চেয়ে অনেক বেশি পরিমাণে সার ব্যবহার করা হচ্ছে। এখানে সার ব্যবহার হবে কি হবে না, পেস্টিসাইড ব্যবহার হবে কি হবে না, সেইটা বিতর্কের বেসিক না। বিতর্কটা হচ্ছে এটাকে আমরা মাত্রার মধ্যে রাখতে পারছি কিনা। দ্বিতীয় বিতর্ক হচ্ছে যে বাংলাদেশ সরকারের কিন্তু জৈব কৃষি নীতিমালা একটা নীতিমালা আছে। আপনি সরকারের অন্য অনেক নীতিমালার বাস্তবায়ন এগুলা নিয়ে আলোচনা শুনবেন, জৈব কৃষি নীতিমালার কিন্তু কোনো বাস্তবায়ন বা এটা নিয়ে কোনো আলোচনা শুনবেন না। আমাদের TSP সারটা কেন লাগে? এটা কি ফলন বাড়ায়? TSP তো ফলন বাড়ায় না।
তাহলে আমাকে এখন প্রস্তাব দেওয়া হচ্ছে যে ঢাকা শহরের যত বর্জ্য আছে সব বর্জ্য নিয়ে পুড়িয়ে দেওয়া হবে ইনসিনারেটরে, সেখান থেকে বিদ্যুৎ করা হবে। সেটাও একটা প্রস্তাবনা, বিশ্বের অনেক দেশে এটা হচ্ছে। কিন্তু আমি আমার জৈব যেই বর্জ্যটা আছে সেটা দিয়ে সরকারি ব্যবস্থাপনায় একটা জৈব সার উৎপাদনের উদ্যোগ নিতে পারি কিনা, যেটা আমি সরকারি ব্যবস্থাপনায় ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশনের মাধ্যমে কৃষকদের হাতে পৌঁছে দেব। কৃষকরা তো একটা ন্যারেটিভে অভ্যস্ত হয়ে গেছে। এবার আপনি দেখবেন কোনো কৃষককে আপনি বলতে শুনবেন না কীটনাশক দেই খেতে, বলবে খেতে বিষ দেই। তার মানে সে মূল্যবোধের জায়গা থেকে ঠিকই জানে যে সেটা বিষ দিচ্ছে, কিন্তু আমাদেরকে আসলে সরকারি জায়গা থেকে এগিয়ে যেতে হবে যে জৈব সার কৃষকের মাধ্যমে সরানো এবং অপ্রয়োজনীয় সার ব্যবহার থেকে কৃষককে সরিয়ে আনা। আমাদের কৃষির মডেলটা কিন্তু সেটা একদমই প্রমোট করছে না, এবং বেশিরভাগ ক্ষেত্রেই বিদেশি বহুজাতিক কোম্পানিগুলোর স্বার্থ এবং তাদের সাথে আমাদের দেশের যে কোম্পানিগুলোর স্বার্থ সেটা জড়িত হয়ে গেছে। যারা জৈব কৃষি করতে চাইবেন না বা জৈব কৃষি করে যথেষ্ট পরিমাণ উৎপাদন করা সম্ভব না মনে করবেন, তাদের জন্য সার এবং কীটনাশক থাকবে, কিন্তু সেটাও তো একটা মাত্রার মধ্যে থাকতে হবে। আমার সার এবং পেস্টিসাইডের ব্যবহার যেমন মাত্রার মধ্যে থাকতে হবে, আমার মুনাফাও তেমনি করে কিন্তু মাত্রার মধ্যে আসতে হবে। এবার আপনাদেরকে আরেকটা একটু ভালো খবর দিচ্ছি। এটা বহুদিন যাবত আপনারা শুনেছেন কিন্তু বাস্তবায়ন দেখেননি, আশা করি এবার এটা হবে। আমি ওই আলোচনায় যাওয়ার আগে একটা কথা বলি যে আমার মনে হয় না পরিবেশ অধিদপ্তরের ইতিহাসে এতগুলো অবৈধ ইটভাটা ভাঙা হয়েছে বলে, যেটা আমরা গত 4-5 মাসে ভাঙতে পেরেছি। কিন্তু সেখানে মুশকিল হলো, আগে চিমনি ভেঙে দিয়ে আসলে আর করতে পারতো না, এখন বিকল্প চিমনিও প্রস্তুত করে রাখে। আমরা একদিন ভেঙে দিয়ে আসলে 3 দিনের দিন আবার গিয়ে চিমনি বানিয়ে ফেলে। তো এখানে আমাদের উন্নয়নের জায়গাটাতে বদলাতে হবে, এবং যেটা আমরা বলেছি যে ব্লকে আমরা একটা মাত্রা নির্ধারণ করছি যে সকল নির্মাণে ন্যূনতম 30% ব্লক, আর সরকারি নির্মাণগুলোতে আমরা এই বছর চেষ্টা করব সর্বোচ্চ সংখ্যক ব্লক, চেষ্টা করব 100% টার্গেট দিয়ে, কিন্তু এটা অ্যাভেইলেবিলিটি সব কিছুর উপরে নির্ভর করবে। যে সুখবরটা দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কৃষি জমি সুরক্ষা আইন এবং ল্যান্ড জোনিং আইন। এগুলো আপনারা নিশ্চয়ই জন্মের পর থেকেই আমরা শুনে আসতেছি যে বাংলাদেশে এরকম আইন হবে, এটা আর হয় না। কিন্তু এটা নিয়ে আন্তঃমন্ত্রণালয়ে সভা হয়ে গেছে, আরেকটা আন্তঃমন্ত্রণালয় সভা করে পাবলিক কনসালটেশনের পরে আশা করি মাস 2-3 মধ্যে কৃষি জমি সুরক্ষা আইনটা আমরা পাশ করে দিতে পারবো। এবার একটু পানির ব্যবহারে আসি, যে আমরা যত মডার্ন এগ্রিকালচারের কথা বলছিলেন, হারভেস্টিংয়ের কথা বলছিলেন, যদি আমি ক্লাইমেট চেঞ্জকে সত্য বলে মনে করি, ক্লাইমেট চেঞ্জে যে গ্রিন হাউস গ্যাসের ইমিশন হয় তার একটা বড় কারণ কিন্তু মডার্ন এগ্রিকালচার। একদমই আপনাকে আদি যুগে ফিরে যেতে বলা হচ্ছে না, কিন্তু বলা হচ্ছে আপনার প্রফিটে একটা মুনাফা টানতে আর রাষ্ট্রের কাছে আবেদন এবং রাষ্ট্রের কাছে একইভাবে সক্রিয় ভূমিকা যেন রাষ্ট্র রাখে, সেটার জন্য আমার অবস্থান থেকে তো আমি অবশ্যই চেষ্টা করব। সেটা হচ্ছে যে আদি যে প্র্যাকটিসগুলো ছিল তারও কিন্তু একটা নলেজ ভ্যালু ছিল, তাই না? সেই নলেজ ভ্যালুটাকে তো আপনি মডার্নাইজেশনের নামে সম্পূর্ণ ফেলে দিতে পারেন না, খনার বচনকে তো এখনো আপনি সম্পূর্ণ ফেলে দিতে পারেন না। কাজে আমাদের কৃষি ব্যবস্থায় সেটার জন্য আমরা দেখতে পাই প্রতিফলন। সেটার জন্য কৃষি উপদেষ্টা যিনি আছেন তিনি নিজেও আমার সাথে কথা বলেছেন যে কি করে ঢাকা শহরের বা অন্যান্য জায়গার পচনশীল বর্জ্যগুলোকে দিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে জৈব সার উৎপাদন করা যায় এবং সেটা বিতরণ করা যায়, সে বিষয়ে তিনি দেখবেন। এবং টিএসপি সারের ব্যবহারের নিয়ন্ত্রণ কেমন করে আনা যায় সেটার ব্যাপারে অলরেডি কাজ শুরু হয়েছে। এখানে কৃষকের দাম পাওয়াটা খুব জরুরি। একটা প্রশ্ন একটু আপনাদেরকে করি, দেখেন, বলেন তো বাংলাদেশে কোন পেশাজীবীরা আজ পর্যন্ত ধর্মঘট করে নাই? সে কখনো বলে নাই যে আমি উৎপাদন করব না। এটা হচ্ছে কৃষকেরা। আপনি এমনকি রিক্সা চালকেরাও বলে আমরা ধর্মঘট করলাম, কিন্তু কখনো কৃষকেরা বলেনি যে আমি উৎপাদন থামিয়ে দিব। কিন্তু সেই কৃষক সুরক্ষায় আমাদের স্পষ্ট যেন নীতিমালা হয়, সেটার জন্য আমার জানা মতে কৃষি মন্ত্রণালয় কাজ শুরু করে দিয়েছে। এবং তাদের একটা উদ্যোগ সম্প্রতি হয়েছে, সেটা হচ্ছে
যে ছোট ছোট কোল্ড স্টোরেজ করা। অনেক বড় করতে গেলে অনেক টাকার দরকার হয়, তো ছোট ছোট কোল্ড স্টোরেজ করা, তারা 100টারও বেশি হাতে নিয়েছে এবং এটা আমি জানি যে তারা 1000-এর বেশি আমরা যে সময় দিয়েছি সেই সময়ের মধ্যে করে ফেলার চেষ্টা করব, যাতে কৃষককে তার পণ্য পচে যাবে এই জন্য ফেলে দিতে না হয়, সেজন্য বিনা পয়সায় সরকারি এই সার্ভিসটা অ্যাভেল করতে পারে। অনেক বড় বড় প্রকল্প আমরা করি, কিন্তু কৃষি মন্ত্রণালয় মনে করেছে যে ছোট ছোট কিছু কোল্ড স্টোরেজ যদি করি, যেগুলো উপজেলা পর্যায়ে থাকবে, যেখানে বেশি সবজি উৎপাদন হয়, এই কাজটাও কিন্তু শুরু হয়েছে এবং আমরা কৃষকদের ব্যাপক সাড়া পাচ্ছি। কৃষি আইন সুরক্ষায় যেমন, কৃষি জমি সুরক্ষায় যেমন আইন হচ্ছে, সেখানে কৃষকদের সুরক্ষার কথাটাও থাকবে। একটা শুভঙ্করের ফাঁকে আমরা প্রায়ই বলি এক ফসলি জমি, আসলে জমির রেকর্ডে এক ফসলি বলে কিছু থাকে না এবং সরকার প্রচুর জমি অধিগ্রহণ করে যেগুলো কোনো কাজে লাগে না। সেটা নিয়েও আমাদের কথা হয়েছে যে সেগুলো ফেরত এনে কেমন করে কৃষিকাজে লাগানো সম্ভব, এটা এই কৃষি জমি সুরক্ষা আইনের মধ্যেই থাকবে। আরেকটা হচ্ছে যে এক ফসলি জমি, এখন সরকার যদি মনে করে এই উন্নয়ন প্রকল্প করব, তখন ডিসিকে বলা হয় যে তুমি এই জমি অ্যাকোয়ার করে দাও, ডিসি তখন ওই জমি এক ফসলি হিসেবে সার্টিফাই করে। কিন্তু আমরা যারা বাংলাদেশে থাকি এবং বাংলাদেশেই বড়, বাংলাদেশে এই মুহূর্তে আসলে এক ফসলি জমি খুবই কম, বেশিরভাগ জমি 2 ফসলি বা 3 ফসলি হয়ে গেছে। এখন শহরে ছাদ বাগানও কিন্তু এনকারেজ করা উচিত নিরাপদ খাদ্যের স্বার্থে। শহরে ছাদ বাগানের একটা বড় চ্যালেঞ্জ কি জানেন? পরাগায়ন হয় না। কেন পরাগায়ন হয় না বলেন? কারণ শহরে মৌমাছি আমরা পাই না। আর পরাগায়ন না হলে আপনি যদি একটা কাঁচামরিচ লাগান আপনার টবে, কাঁচামরিচের পাতাগুলো কুকড়ে যায়। ওই পার্টিকুলার ডিজিজটাকে যেটা প্রিভেন্ট করতে পারতো, সেই জিনিসটা এখন আর আমরা প্রকৃতিতে পাই না। ফলে আমাদেরকে বাধ্য হয়েই তখন পেস্টিসাইডে যেতে হয়। তো আমরা কৃষির কথা যখন বলি, কৃষি জমিকে বাদ দিয়ে, কৃষকের স্বার্থকে বাদ দিয়ে আমরা আসলে কৃষির কথা বলতে পারবো না। আমরা যখন কৃষির কথা বলি, আমরা কেবল জমির কথা বলি না বা কৃষি উপকরণের কথা বলি না, আমরা প্রথাগত জ্ঞানকেও কাজে লাগানোর কথা বলি। আজকাল মডার্ন এগ্রিকালচারের নামে অনেক কিছু এই দেশে নিয়ে আসার চেষ্টা করা হয়, যেটা অন্যান্য দেশে পরীক্ষামূলক পর্যায়ে আছে বা পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরেও তারা অনুমতি দেয়নি। অন্যান্য দেশের সরকার অনুমতি দিতে চাইলেও হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট দেয়নি। আমাদেরকে কিন্তু আমাদের কৃষিকে বাঁচাতে, আমাদের যে নিজস্ব বীজ আছে এগুলোকে বাঁচাতে আমাদের ওই ব্যাপারে সতর্ক থাকতে হবে যে আরও বেশি মুনাফা, আরও বেশি উৎপাদনের লোভে যেন আমরা অপরীক্ষিত এবং সম্পূর্ণ নিরাপদ হিসাবে সার্টিফিকেশন পাইনি এমন কিছু বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে না দিই। ছোট ছোট দুটো কথা ছিল আমার বিষয়ে। একটা ছিল মধুপুর শালবন। মধুপুর শালবন 44,000 একর শালবনটা এখন আছে 3,000 একর। এটা দীর্ঘদিন আমি কোর্টে আইনি লড়াই করেছিলাম, তারপরে কতগুলো ডিরেকশন সরকারের উপর এসছে। আপনারা জেনে খুশি হবেন, মে মাসের 22 তারিখে আমি মধুপুরে যাব। সেখানে ইউক্যালিপটাস গাছ 150 একর থেকে সরিয়ে 150 একরে শালবন লাগিয়ে দেওয়ার কাজটা শুরু করব। এবং মধুপুর শালবনের একটা ময়ূর ছিল, যেটা আগে প্রকৃতিতে ছিল, এখন ময়ূর খালি আপনারা জুতে আর সাফারি পার্কে দেখবেন। আমরা মোট 5টি প্রজাতি চিহ্নিত করেছি, যেগুলোকে আমরা ক্রমান্বয়ে প্রকৃতিতে ছাড়বো। যেমন ময়ূরকে মধুপুর বনে ছেড়ে দিয়ে এই কাজটা শুরু করব। এইটা আমরা 22 তারিখে শুরু করব, কিন্তু বললেই একটা প্রজাতি যেটা প্রকৃতিতে নেই, জুতে আছে, সেটা আপনি বনে ছাড়তে পারবেন না। তার একটা প্রোটোকল আপনাকে ফলো করতে হবে। আশা করি এই প্রোটোকল ফলো করে ডিসেম্বর মাসের মধ্যে আমরা বাংলাদেশের বন থেকে হারিয়ে গেছে কিন্তু জুতে আছে বা সাফারিতে আছে এমন 5টি প্রজাতি বনে আবার ফিরিয়ে দিতে সক্ষম হব। বীজ সংরক্ষণের কথা বলেছেন আমরা, আর মধুপুরে আরেকটা কথা একটু বলি, মধুপুরের 44,000 বন আমরা আর ফেরত পাবো না, কিন্তু সর্বোচ্চটুকুন ফেরত পাওয়ার জন্য একটা কর্মপরিকল্পনা করতে বলেছি বন বিভাগকে। বন বিভাগ সেই কর্মপরিকল্পনা করে আমাকে দিয়েছে 10 বছরের। আমি বলেছি 10 বছর আমি এটা করতে পারবো না, এটা আগামী 3 বছরের মধ্যে এখনো যেটুকুন জায়গায় ইউক্যালিপটাস গাছ আছে
ধরেন 2022-23 এবং 24-এ সামাজিক বনায়নের নামে যে ইউক্যালিপটাস গাছগুলো লাগানো হয়েছে, এটা আমরা আগামী 1 বছরের মধ্যে ওই সকল ইউক্যালিপটাস গাছ সরিয়ে শাল বা অ্যাসোসিয়েটেড স্পিসিস লাগিয়ে দিব। আপনারা প্রায়ই শালে আগুন লাগতে দেখবেন। এটাকে অনেক সময় প্রাকৃতিকও বলা হয়, কোনো কোনো ক্ষেত্রে আবার এই আগুন লাগার ফলে শাল গাছের গোড়া থেকে যে শাল কপিসটা বের হয় এটা পুড়ে যায়, ফলে শালবন সম্প্রসারণের যে উদ্যোগটা সেটা বাধাগ্রস্ত হয়। যার জন্য মাঝে মধ্যে এই অগ্নিকাণ্ডগুলো নিয়ে আমাদের মধ্যে নানান ধরনের প্রশ্নবোধক চিহ্ন দেখা যায়। তবে যেটা আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই যে আপনারা হয়তো জুন মাসের মধ্যেই শালবন পুনরুদ্ধারের পুরো পরিকল্পনাটা পেয়ে যাবেন। এটা তো মানতে হবে যে এই কাজটা 1 বছর বা 1.5 বছরে সম্ভব না। আমরা 3 বছরের একটা টার্গেট করে নামবো এবং এই 150 একরের যাত্রাটা দিয়েই আমরা কাজটা শুরু করে দেব। একই সাথে এই মধুপুর শালবনে যে সমস্ত প্রথাগত বনবাসী আছেন তাদের বন নির্ভর জীবিকা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটাও দেখব। তারা আনারস চাষ করতে পারবেন, কিন্তু বাণিজ্যিকভাবে সেটা আর পারবেন না। আর বাণিজ্যিকভাবে চাষ করে কিন্তু ঢাকায় বসবাসরত কয়েকটা ব্যবসায়ী, তারা গিয়ে ওই সরকারি বনের জমিতে চাষাবাদটা করে, সেটাও আমরা বন্ধ করে দেব। তো আমার জন্য এই প্রশ্নটা ছিল। অল আই ওয়ান্টেড টু সে ইজ যে আপনি কৃষি থেকে পরিবেশ থেকে পানি থেকে উন্নয়নের দর্শনকে বিচ্ছিন্ন করতে পারেন না। আমাদের মতন একটা অন্তর্বর্তীকালীন সরকার যতটুকু নীতিতে পরিবর্তন আনা যায়, আইনে পরিবর্তন আনা যায়, দ্রুততম সময়ের মধ্যে আমরা তা করব। আর ব্যবহারের ক্ষেত্রে পরিবর্তনের যাত্রাটা আমরা শুরু করে দেব। বাকি কাজগুলো টেবিলের ওই পারে যখন যাব, ওই পার থেকে আবার আপনাদের সাথে মিলে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।